আওয়ামী লীগ অল অন এ সাডেন খুব ঘন ঘন মিছিল করছেন এবং প্রতিদিনই 2, 4, 10টি মিছিলের ছবি চলে আসছে। কখনো নারায়ণগঞ্জ, কখনো তেজগাঁ, কখনো যাত্রাবাড়ি, কখনো সায়দাবাদ, কখনো ধানমন্ডি। খুব ছোট ছোট, কিন্তু এর পরিমাণ অনেক বেশি, যা কিনা প্রতিপক্ষকে ভীষণ রকম আতঙ্কগ্রস্ত করে তুলছে। আর শেখ হাসিনা খুব ডিপ্লোম্যাটিক ভাষায় কথা বলা শুরু করেছেন, সবাইকে ধৈর্য ধারণ করতে বলছেন এবং যাকে বলা হয় আবার ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং সবাইকে ক্ষমা করে দেওয়ার কথা বলছেন। এটা খুবই সন্দেহজনক, ভয়ঙ্কর। এর কারণ হলো, সে যখন তার স্বাভাবিক আচরণ করবে, ফুস করবে, ফাঁস করবে, রাগা হবে, একে মারবো, ওকে ধরবো, ওকে এই করবো, এইগুলো খুব স্বাভাবিক আচরণ। কিন্তু সে যখন খুব শান্ত হয়ে যাবে, ধীর হয়ে যাবে, স্থির হয়ে যাবে, তখন ধরে নিতে হবে যে হি হ্যাজ বিন অ্যাডভাইসড বাই সামওয়ান উইথ এ গুড অ্যাসুরেন্স। পেছন থেকে ভালো কেউ তাকে আশ্বাস দিয়েছে এবং তিনি সেটা বিশ্বাস করেছেন এবং সেই অনুযায়ী তিনি তার স্বাভাবিক চরিত্র, ভাষা সবকিছু বদল করেছেন। এইগুলো রাজনৈতিক অবস্থা। এবার আসেন প্রশাসন। পুলিশ ঘন ঘন বৈঠক করছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী নিয়ে বৈঠক করছেন, কি হচ্ছে সেখানে আমরা কিছুই জানি না। বলা হচ্ছে ঢাকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এখন পুলিশের যে চেইন অফ কমান্ড, সেই চেইন অফ কমান্ডে তারা সর্বোচ্চ সতর্কতায় থাকলে কি হবে, আর এখন যেভাবে আছেন সেভাবে থাকলে কি হবে, এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। তারা কি সর্বোচ্চ সতর্কতায় আছেন নিজেদেরকে রক্ষা করার জন্য, নাকি জনগণের জানমাল রক্ষা করার জন্য? আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য, বা আওয়ামী লীগের যে কোনো সময় উত্থান হতে পারে সেটার মোকাবেলার জন্য, নাকি এখন যে সকল পক্ষ রয়েছে, যেভাবে নুরু, তারপর জাতীয় পার্টি মারামারি করলো, একইভাবে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও যদি অনিবার্য কোনো মারামারি হয়, সেক্ষেত্রে পুলিশের ভূমিকা কী, সেনাবাহিনীর ভূমিকা কী? আর এখানে মাঠের যে প্রশাসন, সেই প্রশাসনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত কোনো একটি অঞ্চলে সেনাবাহিনী থাকে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সে এলাকার সকল প্রশাসন আসলে সেনাবাহিনীর কথায় চলে। এখন ধরুন জেলাতে ডিসি আছেন, এসপি আছেন, উপজেলাতে ওসি সাহেব আছেন, টিওনো সাহেব আছেন, কিন্তু ওই এলাকাতে ধরুন একজন মেজর আছেন, জেলাতে একজন লেফটেন্যান্ট কর্নেলের দায়িত্বে যে সকল অফিসাররা আছেন, ইচ্ছাই হোক অনিচ্ছা হোক, মানুষের নজর কিন্তু সেই সেনাবাহিনীর দিকে, এবং এটাই বাস্তবতা। গত 1টি বছরে সেনাবাহিনী কার্যত কোনো অ্যাকশনে যায়নি। একেবারে যেগুলো না হলেই নয়, সেই জায়গাগুলোতে তারা অ্যাকশনে গিয়েছে, যেমন গোপালগঞ্জে গিয়েছেন সর্বশক্তি দিয়ে, এবং বলতে গেলে আন্তরিকভাবেই তারা গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং সরকারকে সর্বতোভাবে খুশি করার চেষ্টা করেছে, এনসিপিকে খুশি করার চেষ্টা করেছে। গোপালগঞ্জে তারা যে সক্রিয়তা দেখিয়েছে, যে প্রফেশনালিজম দেখিয়েছে, আমি ইতিবাচক অর্থেই বলছি, এটা বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে এইরকম কোনো ঘটনা ঘটেনি। ডাইরেক্ট গুলি করে অসংখ্য মানুষ মারা, তারপর অনেক দিন, 4-5 দিন কারফিউ দিয়ে পুরো এলাকাতে একটা ভীতিকর অবস্থা তৈরি করা, এরকম ঘটনা আসলে আমি এই বাংলাদেশে যেই কয়বারই সামরিক শাসন হয়েছে, আমার যতটুকু মনে আছে, আমি কখনো এরকম ঘটনা দেখিনি। অতীতে বিভিন্ন সময় যত অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে, এই গেল পুলিশের অবস্থা, সেনাবাহিনীর অবস্থা। এবং গত কয়েকদিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, শহরে বন্দরে গ্রামে, স্কুল কলেজ মাদ্রাসায়, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমায় আসলে কি ঘটে চলেছে? আমরা এই ঢাকা শহরে যারা বসবাস করি, ঢাকাতে আমরা কিসের গন্ধ পাচ্ছি? কি সেই গন্ধ? চারিদিকে যেসব আওয়াজ আসছে, যে সকল কথাবার্তা হচ্ছে, এবং পুরো আগস্ট জুড়ে যা কিছু ঘটেছে, তার প্রতিক্রিয়া সেপ্টেম্বর মাস এসে কেমন যেন একটা এলোমেলো অবস্থা, সবার মধ্যে অশান্তি, সবার মধ্যে আতঙ্ক, এবং যে সকল ঘটনা, নজিরবিহীন ঘটনা ঘটছে, একটির সঙ্গে অন্যটির তাল মেলানো যাচ্ছে না। যেমন ধরুন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ওনার বাসার সামনে কিছু তরুণ এবং তরুণী, অল্প কয়েকজন, 7 থেকে 8 জন, তারা একটা মব করার চেষ্টা করলেন।
এবং সেই মবের পূর্ণ সমর্থন জানানো হলো সকল পক্ষ থেকে, এমনকি বিএনপি থেকে। এবং মবের ভয়ে বিএনপি তাদের একজন সিনিয়র নেতা, বিএনপির দুঃসময়ের কাণ্ডারি, যখন বিএনপির পক্ষে কথা বলার লোক ছিল না, জিয়াউর রহমানকে নিয়ে, তারেক জিয়াকে নিয়ে, বাংলাদেশি জাতীয়তাবাদকে নিয়ে, শেখ হাসিনার দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে যখন বিএনপির পক্ষে কথা বলার একজন সিঙ্গেল লোক ছিল না, তখন যে মানুষটি আঙ্গুল তুলেছিলেন, শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, সেই মানুষটির নাম ফজলুর রহমান। তিনি বিএনপিতে কবে যোগদান করেছেন আমি বলতে পারবো না, তবে নিঃসন্দেহে এটা অনেক দিন হয়ে গেল। এবং বিএনপির যে সুখর সময়, যে সময়টিতে একেবারে বিএনপির খুব তেলে ঝুলে অবস্থা, সেই সময়টিতে ফজলুর রহমান বিএনপিতে ছিলেন না। অর্থাৎ বিএনপির যে সুযোগ এবং সুবিধা, ওটা তিনি কখনো পাননি। বরং বিএনপি যখন অচল অবস্থা, বিএনপি যখন খারাপ সময়, পুরো সময়টি তিনি সর্বোচ্চ মেধা, যোগ্যতা, শক্তি, সামর্থ্য দিয়ে তিনি দলটিকে সাপোর্ট করেছেন। আর সেই দলটি তাকে মক্কারীদের হাতে তুলে দিয়েছে। এখন এখানে দুটো বিষয়। প্রথমত মক্কারীদের ক্ষমতা, 6 থেকে 7 জন তরুণ তরুণী, তাদের ক্ষমতা, অথবা বিএনপির দুর্বলতা, এই গেল একটা। অথবা বিএনপির নিকট জনাব ফজলুর রহমান বা ফজলুর রহমানের মতো যারা লোকজন বিএনপির দুঃসময় ছিলেন, বিএনপি আসলে তাদের সুসময়ে এই লোকগুলোর কর্মকাণ্ড স্মরণ করতে চাচ্ছে না। এটা হয়, সবসময় হয়, প্রকৃতিতে হয়। কিভাবে হয়? ধরুন আপনি একটা সময় খুব দুরবস্থার মধ্যে পড়েছেন এবং আপনার অনেক লোক আপনার সহযোগিতা করেছে, আর রাতারাতি আপনি মন্ত্রী হয়ে গেলেন, এমপি হয়ে গেলেন। আপনার আতঙ্ক যে এই লোকগুলো যদি বলে দেয় যে এই বিপদের দিনে তিনি তাকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, তো কাজেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার পর, ভালো একটা সুযোগ পাওয়ার পর সেই মানুষটি হিজরত করে দূরে কোথাও চলে যায়, অথবা তার যে উপকারী রয়েছে তাদের থেকে সে নিজেকে গুটিয়ে দূরে রাখে, অথবা উপকারীর মুখ বন্ধ করে দেয় যেন তারা খোঁটা দিতে না পারে। এরকম ঘটনা ঘটতে পারে বিএনপির ক্ষেত্রে। অথবা বিএনপি এমন কারো মনোরঞ্জনের চেষ্টা করতে পারে, যে চেষ্টা বলতে গেলে অনেকেই করে। এনিওয়ে, বিএনপি যে কাজটি করেছে সেই কাজটির পরে সরকারও ঠিক একই কাজ করে যাচ্ছে। ইদানিং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্মকাণ্ড, কথাবার্তা, তার কোনোটারই কোনো ধারাবাহিকতা নেই। তার দীর্ঘদিনের সঙ্গী, সাথী, সাহায্যকারী সেই ছাত্র জনতা যারা তাকে নিয়োগ দিয়েছেন, সেই মাস্টার মাইন্ড, সেই হাসনাত সার্জিস, সেই জামাতের আমির থেকে শুরু করে যারা আছেন, এখন তাদের সকলের মধ্যে কেমন যেন একটা শত যোজন দূরত্ব দেখা দিয়েছে। আর ঠিক সেই জায়গাতে তিনি বন্ধু হিসেবে বিএনপিকে যেভাবে নিয়েছেন, ওটার মধ্যে কোনো বন্ধন তৈরি হচ্ছে না। বিএনপি তাকে ট্রাস্ট করতে পারছে না, পাম্প দিচ্ছে কিন্তু বিশ্বাসের মধ্যে আনছে না, অর্থাৎ বায়ু দিচ্ছে কিন্তু বিশ্বাস এবং আস্থা আনতে পারছে না।